স্বাগত সবাইকে আমার বাংলায়। রবীন্দ্র প্রবন্ধ আলোচনার দ্বিতীয় পর্বে থাকছে 3টি প্রবন্ধ নিয়ে আলোচনা: সাহিত্যে নবত্ব, বঙ্কিমচন্দ্র এবং আধুনিক কাব্য। প্রথমেই দেখে নিই সাহিত্যে নবত্ব। সাহিত্যে নবত্ব প্রবন্ধটি প্রথম প্রবাসী পত্রিকায় অগ্রহায়ণ 1344 বঙ্গাব্দে প্রকাশিত হয়। প্রবন্ধটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় যাত্রীর ডায়েরি শিরোনামে। প্রবন্ধটি সাহিত্যের ধর্ম প্রবন্ধের পরিপূরক। রবীন্দ্রনাথ প্রবন্ধটি জাবা থেকে বালি যাবার পথে প্লানসিউজ জাহাজে বসে লিখেছিলেন 23শে আগস্ট 1977 খ্রিস্টাব্দে। প্রবন্ধটিতে উল্লেখিত সাহিত্য ও সাহিত্যিকের নাম হোমার, শরৎ চাটুর্যে এবং মাইকেলের মেঘনাদবধ কাব্য। এবার আসি কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি। সকল দেশের সাহিত্যেরই প্রধান কাজ হচ্ছে শোনবার লোকের আসনটি বড় করে তোলা, যেখান থেকে দাবি আসে, নইলে লেখবার লোকের শক্তি খাটো হয়ে যায়। যাদের চিত্ত অত্যন্ত ক্ষণকাল বিহারী, যাদের উপস্থিত গরজের দাবি অত্যন্ত উগ্র, তাদেরই হট্টগোল সবচেয়ে বেশি শোনা যায়। যে লেখকদের অন্তরেই বিশ্ব শ্রোতার আসন, তিনি বাইরে ভেতর শ্রোতার কাছ থেকে নগদ বিদায়ের লোভ সামলাতে পারেন। প্রকৃতিস্থকেই মাতাল অবজ্ঞা করে, তার সংযমকে মনে করা ভান নয়, মনে করা দুর্বলতা। বড় সাহিত্যের একটা গুণ হচ্ছে অপূর্বতা, অরিজিনালিটি। সাহিত্য যখন অক্লান্ত শক্তিমান থাকে তখন সে চিরন্তনকেই নূতন করে প্রকাশ করতে পারে, এই তার কাজ, একেই বলে অরিজিনালিটি। ভাষাটাকে বেঁকিয়ে চুরিয়ে অর্থের বিপর্যয় ঘটিয়ে ভাবগুলোকে স্থানে অস্থানে ডিগবাজি খেলিয়ে পাঠকের মনকে পদে পদে ঠেলা মেরে চমক লাগিয়ে দেওয়াই সাহিত্যের চরম উৎকর্ষ, চরম সন্দেহ নেই। সেই চরমের নমুনা ইউরোপীয় সাহিত্যের ডাডাইজম। অর্থাৎ ডাডাইজমের প্রসঙ্গ আছে সাহিত্যে নবত্ব প্রবন্ধে। অপটুই কৃত্রিমতা দ্বারা নিজের অভাব পূরণ করতে প্রাণপণে চেষ্টা করে, সে রূঢ়তাকে বলে শৌর্য, নির্লজ্জতাকে বলে পৌরুষ। ভালো রকম বিদ্যা শিক্ষার জন্য মানুষকে নিয়ত যে প্রয়াস করতে হয়, সেটাতে মস্তিষ্কের ও চরিত্রের শক্তি চাই। ভাষাটাকে মানিনে যদি বলতে পারি তাহলে কবিতা লেখা সহজ হয়। দৈহিক সহজ উত্তেজনাকে কাব্যের মুখ্য বিষয় করতে যদি না বাধে, তাহলে সামান্য খরচাতেই উপস্থিত মতো কাজ চালানো যায়। কিন্তু এইটাই সাহিত্যিক কাপুরুষতা। পৌরুষের মধ্যে শক্তির আড়ম্বর নেই, শক্তির মর্যাদা আছে, সাহস আছে, বাহাদুরি নেই। পুণ্যলাভ করতে শক্তির দরকার, সাহিত্যেও একটা পুণ্যের খাতা খোলা আছে। ঘৃণাবৃত্তির প্রকাশটা সাহিত্যে জায়গা পাবে না, কথা বলবো না, কিন্তু সেটা যদি একান্তই একটা দৈহিক সস্তা জিনিস হয়, তাহলে তাকে অবজ্ঞা করার অভ্যাসটাকে নষ্ট না করাই ভালো। এবার আসি বঙ্কিমচন্দ্র প্রবন্ধ প্রসঙ্গে। প্রবন্ধটি আধুনিক সাহিত্য গ্রন্থের অন্তর্ভুক্ত। প্রবন্ধটি রবীন্দ্রনাথের চৈতন্য লাইব্রেরির এক অধিবেশনে পঠিত। প্রবন্ধটি প্রথম সাধনা পত্রিকায় 1301 সালে পঠিত হয়। বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করলেন বঙ্কিমচন্দ্র। আষাঢ়ের প্রথম বর্ষার মতো সমাগত রাজবদোন্নত ধ্বনি, এটি বঙ্গদর্শন পত্রিকা সম্বন্ধে বলা হয়েছে। বঙ্গ ভাষার সঙ্গে নব যৌবনপ্রাপ্ত ভাবের পরিণয় সাধন করেছিলেন বঙ্কিমচন্দ্র। আজ বাংলা ভাষা কেবল দৃঢ় বাসযোগ্য নহে, উর্বরা শস্য শ্যামলা হইয়া উঠিয়াছে, বাসভূমি যথার্থ মাতৃভূমি হইয়াছে। এর কারণ রামমোহন রায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাচীন শাস্ত্রালোচনার প্রতি দেশের যে উৎসাহ, তার পথপ্রদর্শক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেশীয় ভাষার পাঠ্যপুস্তকের সরলতা ও পাঠযোগ্যতা সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে যার এন্ট্রেন্স পাঠ্য বাংলা গ্রন্থ দেখার কথা প্রবন্ধে উল্লেখ আছে, তিনি রেভারেন্ড কৃষ্ণমোহন মুখোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র সাহিত্যে ছিলেন কর্মযোগী। বঙ্কিমের বাণী ছিল স্তুতিবাদিনী ও খড়গধারিণী। পতিত হিন্দু সমাজ ও বিকৃত হিন্দু ধর্মের ওপর অস্ত্রাঘাত বর্ণিত হয়েছে কৃষ্ণ চরিত্রে। নির্মল শুভ্র সংযত হাস্য বঙ্গ সাহিত্যের সর্বপ্রথম আনয়ন করেছিলেন বঙ্কিমচন্দ্র।
রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে প্রথম দেখেছিলেন মরকতকুঞ্জ কলেজের রিইউনিয়নে। কলেজ রিইউনিয়নের মিলন সভা বসেছিল সৌরীন্দ্রমোহন ঠাকুরের নিমন্ত্রণে। বঙ্কিমচন্দ্রের গুরু ছিলেন ঈশ্বর গুপ্ত। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক ও তার বন্ধু ছিলেন দীনবন্ধু মিত্র। বঙ্কিমচন্দ্রের লেখনীতে পাওয়া যায় অথচ দীনবন্ধুর লেখনীতে পাওয়া যায় না, তা হল ব্রাহ্মণোচিত সুচিতা। এবার আসি কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতিতে। বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হল। প্রথম সমাগমের প্রবল উচ্ছ্বাস কখনো স্থায়ী হতে পারে না। সেই নব আনন্দ নবীন আশায় স্মৃতির সহিত বর্তমানের তুলনা করাই অন্যায়। কি রাজনীতি, কি বিদ্যাশিক্ষা, কি সমাজ, কি ভাষা, আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন রায় স্বহস্তে যাহার সূত্রপাত করিয়া যান নাই। আজ বাংলা ভাষা কেবল দৃঢ় বাসযোগ্য নহে, উর্বরা শস্য শ্যামলা হইয়া উঠিয়াছে। বাংলা ভাষায় যে কীর্তি উপার্জন করা যাইতে পারে সে কথা তাহাদের স্বপ্নের অগোচর ছিল। যেখানে মাতৃভাষার এত অবহেলা, সেখানে মানব জীবনের শুষ্কতা, শূন্যতা, দৈন্য কেহই দূর করিতে পারে না। রামমোহন বঙ্গসাহিত্যকে গ্রানিট স্তরের উপর স্থাপন করিয়া নিমজ্জন দশা হইতে উন্নত করিয়া তুলিয়াছিলেন। বঙ্কিমচন্দ্র তাহারই ওপর প্রতিভার প্রবাহ ঢালিয়া স্তরবদ্ধ পলিমৃত্তিকা ক্ষেপণ করিয়া গিয়াছেন। রচনা এবং সমালোচনা এই উভয় কার্যের ভার বঙ্কিম একাকী গ্রহণ করাতেই বঙ্গ সাহিত্য এত সত্বর এমন দ্রুত পরিণতি লাভ করিতে সক্ষম হইয়াছিল। কণ্টক যতই ক্ষুদ্র হোক, তাহার বিদ্ধ করিবার ক্ষমতা আছে, এবং কল্পনাপ্রবণ লেখকদিগের বেদনাবোধও সাধারণের অপেক্ষা কিছু অধিক। সাহিত্যের মধ্যেই দুই শ্রেণীর যোগী দেখা যায়, ধ্যানযোগী ও কর্মযোগী। ধ্যানযোগী একান্ত মনে বিরলে ভাবের চর্চা করেন। তাহার রচনাগুলি সংসারী লোকের পক্ষে যেন উপরি পাওনা, যেন যথালাভের মতো। কল্পনা এবং কাল্পনিকতা দুইয়ের মধ্যে একটা মস্ত প্রভেদ আছে। যথার্থ কল্পনা যুক্তি, সংযম ও সত্যের দ্বারা সুনির্দিষ্ট, আকারবদ্ধ। কাল্পনিকতার মধ্যে সত্যের ভান আছে মাত্র, কিন্তু তাহা অদ্ভুত আতিশয্যে অসঙ্গত রূপে স্ফীতকায়। কেবল সুসঙ্গতি নহে, সুরুচি এবং শিষ্টতার সীমা নির্ণয় করতেও একটি স্বাভাবিক সূক্ষ্ম বোধশক্তির আবশ্যক। এবার আসি আধুনিক কাব্য প্রবন্ধ সম্পর্কে। আধুনিক কাব্য প্রবন্ধটি পরিচয় পত্রিকায় বৈশাখ ১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত হয়। প্রবন্ধটি রবীন্দ্রনাথ পরিচয় পত্রিকার সম্পাদক সুধীন্দ্রনাথ দত্তের অনুরোধে লেখেন। ইংরেজি যে কবিতা সংকলনের সাহায্যে রবীন্দ্রনাথ প্রবন্ধটি লিখেছিলেন, একটি হচ্ছে দ্য নিউ পোয়েট্রি, আর একটি হচ্ছে দ্য ওয়ার্কস অফ লিপো, দ্য চাইনিজ পোয়েট। প্রাবন্ধিক সাহিত্যে আধুনিকতাকে নদীর বাঁকের সঙ্গে তুলনা করেছেন। কাব্যপ্রবাহে বার্নস থেকে যে রোম্যান্টিকতার শুরু, সেই প্রবাহের কবি হলেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কিটস। রোম্যান্টিক সাহিত্যে যে সমালোচকের উল্লেখ আছে, তিনি হলেন এডিনবরা। রোম্যান্টিক যুগে কাব্যে আধুনিকতার লক্ষণ হল ব্যক্তিগত খুশির দৌড়। বিশ্ব প্রকৃতিতে আনন্দময় সত্তা উপলব্ধি করে কাব্য রচনা করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ। প্লেটনিক ভাবুকথাকে যার লেখনীতে প্রকাশ পায়, তিনি হলেন শেলি। রূপসৌন্দর্যের ধ্যান ও সৃষ্টি নিয়ে রচিত ছিল কিটসের কাব্য। ওই যুগে বাহ্যিকতা থেকে আন্তরিকতার দিকে কাব্যের স্রোত বাঁক ফিরিয়েছিল, সেই যুগটা হচ্ছে রোম্যান্টিক যুগ। আই অ্যাম দ্য গ্রেটেস্ট লাফটার অফ অল, এই কবিতাটি অরিক জোন্স রচিত সং অফ ডেলিভারেন্স কবিতার নো প্রে এম আই অধ্যায়ের অংশ। তুমি সুন্দরী এবং তুমি বাসি প্রবন্ধে উল্লেখিত এই কবিতাটি প্রাবন্ধিক তর্জমা করেছিলেন এমি লোয়েলের এ লেডি থেকে। এমি লোয়েলের অন্য যে কবিতার উল্লেখ আছে সেটা হচ্ছে রেড স্লিপার্স। নন্দন দত্ত বিষয় নিয়ে বলতে গিয়ে প্রাবন্ধিক যে কবির কথা উল্লেখ করেছেন, তিনি হলেন এজরা পাউন্ড। সুন্দরী মেয়ে ও সার্ডিন মাছের প্রসঙ্গ এসেছে এজরা পাউন্ডের কবিতায়। এলিয়েটের কাব্যকে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ বলেছেন হালের কাব্য। প্রবন্ধে এলিয়েটের যে কবিতার উল্লেখ আছে প্রিলিউডস, কবিতাটি পারফ্রক অফ আদার অবজারভেশন গ্রন্থের অন্তর্গত। প্রবন্ধে যে চীনা কবির নাম উল্লেখ আছে, তিনি হলেন লি পো। প্রবন্ধে লিপোর যে কবিতাগুলি উল্লেখ আছে, ইন দ্য মাউন্টেন্স, নকচার্ন, এ সামার ডে, টু লেটার্স ফ্রম চ্যাংখান।
প্রাবন্ধিকের মতে চীনা কবি লি পো ছিলেন আধুনিক কবি। স্মৃতিশক্তির সাহায্যে রবীন্দ্রনাথ যে কবিতার অনুবাদ করেছেন রিচার্ড কোরি, এডুইন এ রবিনসনের লেখা। এবার আসি কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি প্রসঙ্গে। কাব্যে বিষয়ীর আত্মতা ছিল 19 শতাব্দীতে, 20 শতাব্দীতে বিষয়ের আত্মতা। এই জন্যে কাব্যবস্তুর বাস্তবতার ওপরেই ঝোঁক দেওয়া হয়, অলঙ্কারের উপরে নয়। কেননা অলঙ্কারটা ব্যক্তির নিজেরই রুচিকে প্রকাশ করে, খাঁটি বাস্তবতার জোর হচ্ছে বিষয়ের নিজের প্রকাশের জন্য। আর্টের কাজ মনোহারিতা নয়, মনোজয়িতা। তার লক্ষণ লালিত্য নয়, যথার্থ। চেহারার মধ্যে মোহকে মানলে না, মানলে ক্যারেক্টারকে, অর্থাৎ সমগ্রতার একটা আত্মঘোষণাকে। আজকের দিনে যে সাহিত্য আধুনিক ধর্ম মেনেছে, সে সাবেককালের কৌলীনের লক্ষণ সাবধানে মিলিয়ে জাত বাঁচিয়ে চলাকে অবজ্ঞা করে, তার বাজবিচার নেই। আধুনিকতার তত্ত্ব যদি নৈর্ব্যক্তিক বলা হয়, তবে বিশ্বের প্রতি এই উদ্ধত অবিশ্বাস ও কুৎসার দৃষ্টি এও আকস্মিক বিপ্লবজনিত একটি ব্যক্তিগত চিত্তবিকার। রবীন্দ্রনাথের মতে আধুনিকতা হল বিশ্বকে ব্যক্তিগত আসক্তভাবে না দেখে বিশ্বকে নির্বিকার তদগতভাবে দেখা। সেকেলে কাব্যে বাবুগিরি ছিল সৌজন্যের সঙ্গে জড়িত। একেলের কাব্যেরও বাবুগিরি আছে, সেটা পচা মাংসের বিলাসে। অগরফন্তিরা বেছে বেছে কুৎসিত জিনিস খায়, দূষিত জিনিস ব্যবহার করে, পাছে এটা প্রমাণ হয় ভালো জিনিসে তাদের পক্ষপাত। সায়েন্সেই বলো আর আর্টেই বলো, নিরাসক্ত মনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাহন। ইউরোপ সায়েন্সে সেটা পেয়েছে, কিন্তু সাহিত্যে পায়নি। বাকি প্রবন্ধগুলো নিয়ে ফিরছি পরবর্তী